স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবার জানাবো খবরের বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ সহ 4টি দাবি মেনে নিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন প্রশাসন না আসা পর্যন্ত ফিরবেন না ক্লাসে। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে। এদিকে সংঘাতে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর হামলায় জড়িত নয় বলে দাবি ছাত্রদলের। ছাত্র রাজনীতি ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, ছাত্রদল ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় মঙ্গলবার। আহত হয় অর্ধশতাধিক। এই ঘটনার পর বুধবারও থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রধান ফটকের চারপাশে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ছাত্র রাজনীতি বন্ধসহ 5 দফা দাবি আদায়ে বুধবার প্রশাসনিক ভবন ও বিভিন্ন একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। যেসব কাজকর্ম যেগুলো একাডেমিক যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, যেমন ক্লাস টাস, পরীক্ষা টরীক্ষা, এগুলো আমরা করে যাচ্ছি না, কারণ যেহেতু উনি আমার সঙ্গে নাই, আমরা তার সঙ্গে নাই। যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ক্লাস অথবা কোনো পরীক্ষা যেগুলো থাকবে সবকিছু আমরা বর্জন করতেছি। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় ক্যাম্পাসের সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবারের সংঘর্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। জড়িত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবে প্রশাসন। দেয়া হবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কুয়েটের একাডেমিক কার্যক্রম। 4টি দাবি মেনে নেওয়া হলেও উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করেছে। রিকোয়েস্ট করব অতি সত্বর যত দ্রুত সম্ভব নতুন বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত নয় বলে দাবি কুয়েট শাখা ছাত্রদলের। সংবাদ সম্মেলনে ওই ঘটনার সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি করা হয়। সেই সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আপনারা দেখতে পেয়েছেন। তবে তাদের কেউই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নয় এবং ছাত্রদলের ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দায়ী করেছে ছাত্রদল। দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, গুপ্ত সংগঠন শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী কুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করেছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় নেতারা বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছাত্রলীগের সঙ্গে থেকে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারাই অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রলীগের স্টাইলে হুমকি না দেয়ার। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানিয়েছে ছাত্রদল। ছাত্রদলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর করেছে, সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করত তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়ত না। আবারও কেউ 1-11-র কথা চিন্তা করলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আর বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ঢাকার 4 মহানগরের মধ্যে সদস্য ফর্ম বিতরণ, নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভা।
এতে অংশ নিয়ে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বলেন, শুধু সাংগঠনিক নয়, ছাত্রদলের সামাজিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। বৈষম্যহীনতার আড়ালে স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলেও অভিযোগ আনেন কেউ কেউ। যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। যারা এই দেশের পতাকা নিয়ে বিরোধিতা করেছে, তারা যদি আজকে এই দেশের দেশপ্রেমিক সাজতে চায়, ওই সমস্ত লোকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এরা কারা? বিএনপি মহাসচিবের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসে কারো কারো ১-১১ পথে হাঁটার বিষয়টি। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। যদি আবার কেউ সেই ১-১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবে না। সকালে আরেক অনুষ্ঠানে কালক্ষেপণ না করে দ্রুত ভোটের আয়োজনের আহ্বান জানান শামসুজ্জামান দুদু। এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও জানান তিনি। খুনি এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মামলার পর্যবেক্ষণে আদালত বলেছে, শেখ হাসিনার শাসন আমলের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। কানাডার কোম্পানি নাইকোকে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের সুবিধা পাইয়ে দেয়া হয়, যাতে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগ এনে ১৭ বছর আগে মামলাটি করা হয়। ২০০৭ সালে তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৫ই মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২৪ সালের ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র গঠন করে। চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করা হয়। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে বেকসুর খালাস দেন। আসামিদের মধ্যে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক হয়রানি করতেই বেগম খালেদা জিয়াকে এই মামলায় আসামি করা হয়। আজকে আইনের শাসন বিদ্যমান, আজকে আদালত স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করার সুযোগ পেয়েছে। কিভাবে একজন নির্দোষ মানুষের কাছে, নির্দোষ মানুষের উপরে তার নিজের দায়টি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে, এটার একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আজকের এই মামলার মধ্য দিয়ে, আজকের এই রায়ের মধ্য দিয়ে। শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার জন্য বেগম খালেদা জিয়াকে এই মামলায় জড়ানোর অভিযোগ করেন আইনজীবীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগতভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। দুদকের অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালীন বেগম খালেদা জিয়া সহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডিয়ান কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার সঙ্গে অবিচারে জড়িতদের কাছ থেকে প্রতীকী ক্ষতিপূরণ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন নারী হিসেবে মূল্যায়ন করলেও তার সাথে যা করা হয়েছে তা অবিচার। বেগম খালেদা জিয়া যে ওনাকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল এবং সাজাটা বাড়ানো হয়েছিল, পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে ওনার মামলাটা আসলো এবং যখন দেখা গেল যে উনি আসলে কোনো টাকা আত্মসাৎ করেন নাই, তখন আমি বলেছি যে আদালতের দায়িত্ব ছিল যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন
এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। পতিত আওয়ামী লীগকে দাঁড়াতে দেয়া হবে না, নির্বাচনে অংশ নেওয়ারও কোনো সুযোগ নেই, বিচার করে দলটিকে নিষিদ্ধ করতে হবে। এ ধরনের বক্তব্য 5ই আগস্টের পর থেকে টক অফ দ্য কান্ট্রি। তবে ক্ষমা চাইলে নিরপরাধ আওয়ামী লীগারদের রাজনীতির সুযোগ দেওয়া হবে। উপদেষ্টা আসিফের এমন বার্তা নতুন করে আলোচনার জন্ম দেয়। একদিন না যেতেই একই উপদেষ্টার দলটিকে নির্মূলের ঘোষণা ও বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রের গন্ধ রাজনীতিতে নয়া মোড় দিল। যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। জনগণের সেবায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ সরাসরি কোনো অপরাধ বা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন, উপদেষ্টার এমন বক্তব্য মঙ্গলবারের। আর এই কথায় নানা মহল থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। একদিন না যেতেই একই উপদেষ্টার মুখে শোনা গেল ভিন্ন কথা। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এক উপদেষ্টা 2 দিনে 2 রকম বক্তব্য নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে তখন ঘি ঢাললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের গণহত্যা, শেখ হাসিনার পতন এবং তার আগের 15 বছরের বেশি সময় স্বৈরশাসন নিয়ে বিচারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সোচ্চার। এমন পরিস্থিতিতে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতার বক্তব্য নিয়ে তাই নতুন করে রাজনীতিতে উঠেছে নানা কথা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম এবং তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে আত্মীয়ের বাসা থেকে সাবেক আইজিপি শহীদুল হকের গোপন সম্পদের নথি জব্দ করেছে সংস্থাটি। শেখ হাসিনার পতনের পর সমর রেজাউল করিমের সম্পদের অনুসন্ধানে নামে দুদক। বুধবার রেজাউল ও তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে উল্লেখ করা হয়েছে সাবেক এই মন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত 8,86,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়াও নিজ নামে 12টি ব্যাংক হিসেবের মাধ্যমে 6,84,82,000 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। অন্যদিকে রেজাউল করিমের স্ত্রী ফিরোজা স্বামীর ক্ষমতার অপব্যবহার করে 3,05,55,000 টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। এদিকে অভিযান চালিয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুলের আত্মীয়ের বাসা থেকে 1,000 কোটি সম্পদের দলিল সহ গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে সংস্থাটি। 2টি বস্তায় 48টি আলামতের সন্ধান পায় দুদক।